ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল তারা সাক্ষাতে মিলিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নির্বাচনের রোডম্যাপ চাইতে গিয়ে উল্টো বিএনপি ডক্টর ইউনূসের মাধ্যমে ম্যানেজড হয়ে এসেছেন। ইরানের চালে আবারও ধরাশায়ী ডোনাল্ড ট্রাম্প। এবার ছড়ি ঘুরাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন প্রায় এক যুগ পরে। বাংলাদেশ এবং পাকিস্তানের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই দ্বিপাক্ষিক সম্পর্কের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্কে একটি বন্ধত্ব সৃষ্টি করে রেখেছিল ভারত এবং বাংলাদেশের পলাতক স্বৈরাচার শেখ হাসিনা, সেই বন্ধত্ব গুছিয়ে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে সম্পর্কের নতুন একটি দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের কি অবস্থা? নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় বিএনপি সন্তুষ্ট না। এখন সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে বিএনপি কি বুঝতে চাচ্ছে? পশ্চিমা চার দেশকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন। সের্গেই নারিশকিন মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নোভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ন্যাটো যদি রাশিয়া বা বেলারুশের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় তবে মস্কো পুরো সামরিক জোটটির ক্ষতি করবে। তবে প্রথমে ভুক্তভোগী হবে পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে বা বাতিল করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী স্টিভ উইটকফ। শুধু ইউনূস ছিল দেখে এই দেশটা এখনো টিকে আছে। ডক্টর ইউনূস বাদ দিয়ে অন্য কেউ ক্ষমতা নিলে 3 মাসের ভেতরে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে স্বৈরাচার হাসিনাকে ঢুকে দিত। আল্লাহ যে কিভাবে ইউনূসের মিলাইলো বলতেছে, আমরা যদি সরকারকে পতন করাই আন্দোলন করতে পারি, তাহলে ইউনূস সরকারকে টিকে রাখার জন্য আমরা আন্দোলন করব। 7 মাসে ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যা মনে হচ্ছে আগামী 5টা বছর যদি ডক্টর ইউনূস দেশ চালাতে পারে, এই বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর হবে, এতে কোনো সন্দেহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল তারা সাক্ষাতে মিলিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে। উদ্দেশ্য ছিল বাংলাদেশে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তার প্রকৃত রোডম্যাপ ঘোষণা করা। বিএনপির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে স্পেসিফিক ডেট বা রোডম্যাপ, যে কখন কোন তারিখে কিভাবে কতদিনের মধ্যে নির্বাচন সম্ভব সেটার একটা ক্লিয়ার ধারণা দেয়া। কিন্তু বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন যে বিএনপির যে বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাতে বিএনপি সন্তুষ্ট নয়। বিএনপি কেন সন্তুষ্ট নয় এ ব্যাপারে স্পষ্টই যে তারা নির্বাচনের কোনো সঠিক রোড ম্যাপ পাননি। মূলত যে কারণেই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বারবার সাক্ষাতে মিলিত হচ্ছেন সেটা হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচনের তারিখ এবং সঠিক রোড ম্যাপ। এবং বিএনপি এখন স্পষ্ট করেই বলছেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, মানে 1, 2, 3 বলার আর কোনো সুযোগ নাই যে ডিসেম্বর থেকে জানুয়ারি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে জুন। দেয়ার ইজ নো ওয়ে। তাদের একদম স্পষ্ট ঘোষণা, নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসও যতবারই বৈঠক হয় তিনি কখনোই বলেন না যে কয় তারিখে কখন, ডিসেম্বর না নভেম্বর না জানুয়ারি, এই তারিখ তিনি বলেন না। তিনি একটা কথা সহজে বলে দেন, আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় এই নির্বাচন করতে আমরা প্রস্তুত, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এ ব্যাপারেই তার বক্তব্য কিন্তু চলমান রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে ক্ষোভের জায়গাটা সেটা হচ্ছে যে বিএনপি যদি দেরিতে নির্বাচনের পক্ষে অবস্থান নেয়, বাংলাদেশের সরকার যদি দেরিতে নির্বাচন অনুষ্ঠিত করে, তাহলে বিএনপি মনে করে যে এই নির্বাচন আস্তে আস্তে দেরি হয়ে গেলে বাংলাদেশের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, দেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের সমীকরণ তৈরি হতে পারে, দেশ বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে যেতে পারে। এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে এক ধরনের
তার জায়গা থেকে রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে তিনি তার বলার অধিকার রাখেন, আমি মনে করি। কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসরা এই বিষয়টাকে অতটা গুরুত্বের সাথে নিচ্ছেন না, কারণ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসরা যখন প্রথম দিকে ক্ষমতা নিয়েছেন তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান আরও খারাপ ছিল, এবং দিন দিন সেই অর্থনৈতিক সামাজিক সকল অবস্থানই কিন্তু ভালোভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। যেমন এবছরের রমজানের অর্থনীতি দেখেন, এবছরের ঈদ বাজার দেখেন, এবং বিদেশ নির্ভরতা কমিয়ে দেশের পণ্য দেশে বসে ক্রয় করে অর্থনৈতিক সাশ্রয় দেখেন। সব কিছুতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাফল্যের জায়গায় পৌঁছে যাচ্ছেন, এবং এই সাফল্য কিন্তু তাদেরকে কনফিডেন্ট দিচ্ছে যে তারা যে কোনো মূল্যে দেশের শাসন ব্যবস্থা আরও লম্বা সময় করলেও তাতে জনগণ সন্তুষ্ট হবে, তাতে তাদের কোনো ক্ষতি হবে না। নির্বাচন একটু দেরিতে হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ফেলে দেওয়ার মতো যোগ্যতা কারো কিন্তু নেই। অন্যদিকে বিএনপির কেউ কেউ এও বলছেন যে ঈদের পরে আন্দোলন, যে কোনো মুহূর্তে আন্দোলন, সরকার যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে তাহলে এক ধরনের কথাই এভাবে ছিল যে বিএনপি ঈদের পরে আন্দোলন শুরু করবে এবং সেই আন্দোলনের কার্যক্রমের মূল উদ্দেশ্যই থাকবে নির্বাচনে সরকারকে বাধ্য করা। এমনকি কিছু কিছু নেতা এ বক্তব্যও দিয়েছেন যে নির্বাচন কিভাবে উঠাতে হয় সেটা বিএনপি ভালো করেই জানে। আসসালামু আলাইকুম। পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন। প্রায় এক যুগ পরে বাংলাদেশ এবং পাকিস্তানের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই দ্বিপাক্ষিক সম্পর্কের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে, এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্ক একটি বন্ধত্ব সৃষ্টি করে রেখেছিল ভারত এবং বাংলাদেশের পলাতক স্বৈরাচার শেখ হাসিনা, সেই বন্ধত্ব গুছিয়ে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে সম্পর্কের নতুন একটি দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। দেখুন, ডক্টর মোহাম্মদ সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় আসলো সেই সময় থেকে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটা শুধুমাত্র ভারতের দিকে তাকিয়ে না থেকে আমরা পাকিস্তান বলুন, চায়না বলুন, রাশিয়া বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, তথা পুরো পৃথিবীর দিকে আমাদের যে কূটনৈতিক সম্পর্কের যে হাত আমরা বাড়িয়ে দিচ্ছি সেটা কোনোভাবেই ভারত সহ্য করতে পারছে না। সেই জায়গা থেকে নতুন করে এই যে পাকিস্তানের সাথে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক সেটাও ভারত সহ্য করতে পারছে না। এই বাংলাদেশের কূটনৈতিক বিষয়াদি দেখে ভারতের মধ্যে একটি অস্থিরতা কাজ করছে। বাংলাদেশ কেন এত বহির্বিশ্বের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে? ভারতের দিকে মুখাপেক্ষী হয়ে থাকলেই তো বাংলাদেশের ভালো হতো। ভারতের একটি করদ রাজ্য হিসেবে যদি বাংলাদেশ থাকতো সেটা ভারতের জন্য না বেশি সুবিধাজনক, একটু মঙ্গলজনক থাকতো। তো যাই হোক, আমরা সংবাদপত্র থেকে দেখছি যে পাকিস্তানের যে পররাষ্ট্র সচিব তিনি আজকে দুপুরবেলা আসছেন এবং আগামীকালকে তিনি বেশ কয়েকটি বৈঠক করবেন। যদি আমরা সংবাদপত্র দেখি, খসড়া সূচি অনুযায়ী বুধবার দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা আমনা বালুচের পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তিনি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে যোগ দিবেন। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। রাতে তার সম্মানে রাজধানীর বারিধারায় এক বিশেষ নৌসভোজের আয়োজন করা হয়েছে। দুই দেশের পররাষ্ট্র সচিব বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সহ নানা বিষয়ে আলোচনা হবে। এই যে পাকিস্তানের সাথে যে আমাদের এত কিছু নিয়ে সম্পর্ক, এটা কেন? মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নির্বাচনের রোডম্যাপ চাইতে গিয়ে উল্টো বিএনপি ডক্টর ইউনূসের মাধ্যমে ম্যানেজড হয়ে এসেছেন। দর্শক, আপনারা জানেন, আগ বাড়িয়ে চালাকি করে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ব্যস্ততা নাই, বিএনপি পাগল হয়ে গিয়েছে। এদিকে দৌড়াচ্ছে, ওদিকে দৌড়াচ্ছে, যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে কাউকে, চীনে পাঠাচ্ছে, আবার হঠাৎ করে কোনো কারণ ছাড়া প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করছে, রোডম্যাপ চাইবে। অথচ রোডম্যাপ কিন্তু দিয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টা সকাল সন্ধ্যা রোডম্যাপের কথা বলেছেন যে স্বল্প পরিসরে সংস্কার চাইলে ডিসেম্বরে, নইলে আগামী জুনের মধ্যে নির্বাচন, এবং এটা থ্রু কনসেনসাস প্রসেস, ঐকমত্যের ভিত্তিতে। স্পষ্ট কথা। তারপরও বিনা কারণে অস্থির হয়ে বিএনপি ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন, আপনারা জানেন। এই সাক্ষাতে যা ঘটেছে, দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে, মানে অনেক আলাপ আলোচনা হয়েছে। এত লং টাইম বৈঠক সাধারণত একটা দলের সাথে হয় না, কখনো হয় না। এই বৈঠকে যা ঘটেছে অনেক মজার বিষয়। বিএনপি অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট ডক্টর ইউনূসের মাধ্যমে ম্যানেজড হয়ে গিয়েছে। মানে ডক্টর ইউনূসের কাছে রোডম্যাপ চাইতে গিয়েছেন, আর ডক্টর ইউনূস সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ তো দেননি, নতুন কিছু না, বরং বিএনপিকে অনেক কিছু বুঝিয়েছেন। দর্শক, এই বৈঠক শেষ হওয়ার আগেই
বা শেষ হওয়ার সাথে সাথে যখন চাটা খায় ওই সময়ে মির্জা ফখরুল ফেসবুক পোস্ট দিয়েছেন সাংবাদিকদের সাথে কথা বলার আগে। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, উই স্ট্যান্ড ইউনাইটেড ফর বাংলাদেশ, মে আল্লাহ প্রোটেক্ট অ্যান্ড স্ট্রেংথেন আওয়ার নেশন। এর মানে নির্বাচন রোডম্যাপ দিতে হবে, রোডম্যাপ আদায় করে ছাড়বো। মানে আজকে ভাবটা ছিল এরকম যে হাতা কাচিয়ে দৌড়ে গিয়েছে, আজকে রোডম্যাপ নিয়ে ছাড়বো। ইরানের চালে আবারও ধরাশায়ী ডোনাল্ড ট্রাম্প। এবার ছড়ি ঘোরাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। অন্যদিকে হুতিদের টার্গেটে পরিণত হয়েছে আমেরিকা। বলা হচ্ছে লোহিত সাগরে হুতিদের কাছে পরাজিত হচ্ছে ট্রাম্প বাহিনী। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো চীন আমেরিকা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলছে। চলুন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। প্রথমেই আমরা চীন প্রসঙ্গ দিয়ে আসি। এই মুহূর্তে চীনের সাথে সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আমেরিকার। আমেরিকা চীনের উপর যে নতুন শুল্ক যোগ করেছে, চীনও পাল্টা যোগ করেছে আমেরিকার উপর বড় অঙ্কের শুল্ক। এক দেশ আরেক দেশকে আর ছেড়ে কথা বলছে না। ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেছিলেন যে পৃথিবীর প্রতিটি দেশের উপর চাপ তৈরি করে তিনি একঘরে করবেন চীনকে, এবং সেভাবে মোটামুটি পৃথিবীর প্রতিটি দেশের উপর তিনি শুল্ক চাপিয়ে দিয়েছিলেন। তারাই ট্যারিফের উপর নির্ভর করে ছোট ছোট দেশগুলো আতঙ্কে পড়ে গিয়েছিল। পরবর্তী তাদেরকে তিনি কিছু নতুন ফর্মুলা দিয়েছিলেন, আর তার ফর্মুলার প্রধান একটি ছিল চীনের থেকে সরে যেতে হবে। এবার চীন কিভাবে সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে তার মতো করে মোকাবেলা করছে। ধরুন গতকালকের খবর কি, আমেরিকা যখন চীনের উপর এই নতুন শুল্ক চাপিয়ে দিয়েছে এবং চীনকে বাণিজ্যিক যুদ্ধে টেনে আনছে, তখন চীন ঘোষণা দিয়েছে তারা আমেরিকার যে বোয়িংগুলো, অর্থাৎ আমেরিকার তৈরি বিমান যেগুলো চীন এতদিন নিত বা চীন অর্ডার দিয়েছিল আমেরিকার কাছে বিমান তৈরির জন্য, এগুলো আর নেবে না বলে জানিয়ে দিয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ চীন আমেরিকাকে বিমান তৈরির জন্য অর্ডার করেছে এবং আমেরিকা চীনের জন্য সেই বিমান তৈরি করছে। এখন সেই বিমানগুলো চীন বুঝে নেওয়ার কথা, কিন্তু চীন জানিয়েছে তারা আমেরিকার তৈরি সে বিমান নেবে না। এখন বড় বিপাকে পড়েছে আমেরিকা। অন্যদিকে শুধু তাই নয়, চীন তো আমেরিকার উপর আরও বেশি প্রায় 84% শুল্ক যোগ করেছে। যখন ট্রাম্প 104% শুল্ক যোগ করেছে, তখন চীন 84% যোগ করেছে। এরপর নতুন আরেকটি খেলায় মেতে উঠেছে ডোনাল্ড ট্রাম্প। যখন চীন ঘোষণা দিয়েছে যে তারা আমেরিকার থেকে আর কোনো বিমান নেবে না, কোনো বোয়িং কিনছে না, তখন ট্রাম্পের মাথায় হাত, কারণ একটা বিশাল অঙ্কের টাকা আমেরিকা লগ্নি করেছে এই বিমান তৈরিতে, যেটা চীন অর্ডার করেছে। আপনাদের জানিয়ে রাখতে হবে, আমেরিকার থেকে বিমান নেওয়ার ক্ষেত্রে চীন সবার ওপরে। তো এই দেশটি যখন এই অর্ডার বাতিল করেছে, তখন আমেরিকা বিশাল লোকসানে পড়ে গেছে। এটা হলো চীনের একটি নতুন চাল। দ্বিতীয়বার যে চালটি ট্রাম্প দিলেন সেটি হলো, তিনি পৃথিবীর প্রায় 70টি দেশকে বললেন যে তোমরা চীনের কোনো পণ্য কিনবে না, চীনকে কোনো বিনিয়োগ করবে না, বা চীনের কোনো প্রতিষ্ঠানকে তোমাদের দেশে ঢুকতে দেবে না, চীনের কোনো ব্যবসায়ীকে তোমাদের দেশে ব্যবসা করতে দেবে না, এবং চীনের কাছে পণ্য না বিক্রি করবে না কিনবে। এক কথা, চীনের থেকে তোমাদের সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। যদি তোমরা আমাদের কথা না শোনো, সেক্ষেত্রে আমরা তোমাদের উপর স্যাংশন দেব, নিষেধাজ্ঞা দেব, এবং IMFকে বলবো তোমাদেরকে কোনো প্রকার আর্থিক সহযোগিতা না করতে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।